আজকে আমরা আলোচনা করব বিশেষণের বাকি ভাগগুলো নিয়ে। আগের ক্লাসে বিশেষণের ভাগগুলো কয়েকটা ভাগ আলোচনা করেছি, আজকে আরও কয়েকটা ভাগ আলোচনা করব। সেখানে উপাদানবাচক বিশেষণে শেষ করেছিলাম, তো আজকে পরের ভাগটা দেখ, পরের যে ভাগগুলো রয়েছে এই বোঝার উপায় সমেত তোমরা মুখস্থ করবে। পরের ভাগ দেখো, সর্বনামের বিশেষণ। একে হচ্ছে সর্বনামের বিশেষণ। সর্বনামের, দেখো নামটা কি খেয়াল করো, সর্বনামের মানে কি না সর্বনাম পদটাকে বিশেষিত করছে। এইটার নামটার মাধ্যমে দেখো বুঝতে পারছো, সর্বনাম পদটাকে বিশেষিত করছে। এবার বিশেষণ মানে কি, তার দোষ গুণ অবস্থা বুঝবে, এটা তো সহজ উপায়। তার মানে কি, যে বিশেষণ দ্বারা সর্বনাম পদের দোষ গুণ অবস্থা ইত্যাদি বোঝায়, সেটাই হচ্ছে সর্বনামের বিশেষণ। যে বিশেষণ দ্বারা সর্বনাম পদের দোষ গুণ অবস্থা ইত্যাদি বোঝায় তাই হচ্ছে সর্বনামের বিশেষণ। যেমন এর উদাহরণ দেখো, তাহলে কি সর্বনাম পদটাকে বিশেষিত করছে। নিষ্ঠুর সে, নিষ্ঠুর সে, নির্দয় তুমি, নির্দয় তুমি। তাহলে দেখো এই যে তুমি, সে, এগুলো হচ্ছে সর্বনাম পদ। এই সর্বনাম পদগুলোকে বিশেষিত করছে। কে বিশেষিত করছে? সে কেমন? এখানে সর্বনাম পদটাকে বোঝার উপায় কি, বিশেষণটা বোঝার উপায় কি না সর্বনাম পদটাকে কেমন দিয়ে প্রশ্ন করো। সে কেমন? সে নিষ্ঠুর। তুমি কেমন? নির্দয়। দেখো প্রত্যেকটা কিন্তু সর্বনাম পদ রয়েছে, সেই সর্বনাম পদটাকে বিশেষিত করছে। সর্বনাম পদটার একটা দোষ গুণ বোঝাচ্ছে, তাই এটা হচ্ছে সর্বনামের বিশেষণ। পরের ভাগ দেখো, সর্বনামীয় বিশেষণ। সর্বনামীয় বিশেষণ, সর্বনামীয় বিশেষণ। আগেরটা ছিল দেখো সর্বনামের বিশেষণ, এটা হচ্ছে সর্বনামীয় বিশেষণ। অর্থাৎ সর্বনাম পদটা নিজেই যখন বিশেষণ হয়ে যাবে তখন তাকে সর্বনামীয় বিশেষণ বলে। সর্বনাম পদ নিজেই যখন বিশেষণ হয়ে যায়, নিজেই যখন বিশেষণ হয়ে যায় তখন তাকে সর্বনামীয় বিশেষণ বলে। যেমন উদাহরণ দেখো, মদীয় ভবন মানে আমাদের ভবন। এই যে দেখো মদীয় ভবন, এর সর্বনাম পদ। এত চিন্তা করো না, এত চিন্তা করতে হবে না, এত চিন্তা করতে হবে না, এত। এই দেখো এই পদগুলো হচ্ছে বিশেষণ পদ, এগুলো হচ্ছে সর্বনাম পদ। এই সর্বনাম পদগুলো এখানে কি হচ্ছে, বিশেষণের কাজ করছে। কাজ ভবন, মদীয় ভবন। তাই এটার সর্বনামের বিশেষণ এবং সর্বনামীয় বিশেষণ দুটো নামটা প্রায় একই রকম, কিন্তু পার্থক্যটা বুঝবে কি করে? সর্বনামের বিশেষণে সর্বনাম পদটার দোষ গুণ অবস্থা বোঝাবে, আর সর্বনামীয় বিশেষণে কি হয় না সর্বনাম পদ নিজেই বিশেষণ হয়ে যাবে। এটা বোঝার সহজ উপায়। সর্বনাম পদ নিজেই বিশেষণ হবে। এর উদাহরণ হচ্ছে এত, মদীয়, এগুলো হচ্ছে সর্বনামীয় বিশেষণের উদাহরণ। পরের ভাগ দেখো, তদ্ধিতান্ত বিশেষণ। তদ্ধিতান্ত বিশেষণ। তদ্ধিতান্ত বিশেষণ মানে কি? তদ্ধিতান্ত মানে হচ্ছে তদ্ধিত প্রত্যয়। তদ্ধিত প্রত্যয় এবং কৃত প্রত্যয় নিয়ে যখন ক্লাস করবে তখন আবার সহজে বুঝতে পারবে। এখানে কিন্তু এটা জানলেও আমাদেরকে আগে এই বিশেষণটা জানতে হলে আগে আমাদেরকে তদ্ধিত প্রত্যয়টা এবং জানতে হবে এবং কৃত প্রত্যয়টা। তদ্ধিত প্রত্যয় কি? শব্দের সঙ্গে প্রত্যয় বসে যে প্রত্যয়টা গঠিত হচ্ছে সেটাই হচ্ছে তদ্ধিত প্রত্যয়। আর কৃত প্রত্যয় কি? ধাতুর সঙ্গে প্রত্যয় বসে, ধাতুর সঙ্গে। তাহলে এখানে দেখো তদ্ধিতান্ত বিশেষণ মানে কি না তদ্ধিত প্রত্যয়টা যখন বিশেষণ রূপে কাজ করে, তদ্ধিত প্রত্যয়টা যখন বিশেষণ হয়ে যায় তখন তাকে তদ্ধিতান্ত বিশেষণ বলে। তদ্ধিত প্রত্যয় যখন বিশেষণ হয় তখন তাকে তদ্ধিতান্ত বিশেষণ বলে। যেমন উদাহরণ দেখো, ঐতিহাসিক সত্য,
ঐতিহাসিক সত্য, ভৌগোলিক তথ্য। তাহলে দেখো ঐতিহাসিক এবং ভৌগোলিক এইগুলো হচ্ছে তদ্ধিত প্রত্যয়। এটা বুঝবে কি করে? ঐতিহাসিক শব্দটা যদি আমরা ভাঙি তাহলে পাবো কি? ইতিহাস, এটার প্রত্যয়টা হচ্ছে ইতিহাস যুক্ত স্নিক প্রত্যয়। স্নিক প্রত্যয় কেন হচ্ছে? কারণ শব্দের শেষে ইক উচ্চারণ হলেই স্নিক প্রত্যয়। আর ভৌগোলিক, এখানেও দেখো ইক উচ্চারণ হচ্ছে, ইক উচ্চারণ হলে এটা বোঝা প্রত্যয়। এই প্রত্যয়টা করার সহজ উপায় হচ্ছে শব্দের শেষে যদি ইক উচ্চারণ হয়, এটা এই তদ্ধিত প্রত্যয়ের এই নিয়মটা পরে আবার বলবো। তো এই নিয়মটা করার সহজ উপায় হচ্ছে শব্দের শেষে যদি ইক উচ্চারণ হয় তাহলে স্নিক প্রত্যয় হয়। ভৌগোলিক, ভূগোলযুক্ত স্নিক, স্নিক প্রত্যয় কেন হলে? ইক উচ্চারণ হলো, তাহলে বাকি থাকলো ভূগোল। এইগুলো সহজেই বুঝবে কি করে? শব্দটা যদি তোমরা নির্ণয় করতে পারো যে সেটা তদ্ধিত প্রত্যয় এবং কৃত প্রত্যয় কোনটার মধ্যে পড়ছে, তাহলেই সেটা সহজেই বুঝতে পেরে যাবে। দেখো ঐতিহাসিক সত্য, সত্যটা কেমন? ঐতিহাসিক, সব ক্ষেত্রেই কেমন। অধিকাংশ বিশেষণটাই তোমরা যদি কেমন দিয়ে প্রশ্ন করো বুঝতে পারবে। ঐতিহাসিক, ঐতিহাসিক শব্দটা তদ্ধিত প্রত্যয়, কারণ ইতিহাস হচ্ছে একটা শব্দ, এগুলো তো ধাতু নয়। ভূগোল একটা শব্দ, ভূগোলযুক্ত স্নিক, তাই এটা হচ্ছে তদ্ধিতান্ত বিশেষণ। পরের ভাগ দেখো 4 নম্বরে কৃদন্ত বিশেষণ। কৃদন্ত বিশেষণ, কৃদন্ত মানে কি? কৃত প্রত্যয়জাত যে শব্দটা সেটাকে বলা হয় কৃদন্ত পদ, এবং তদ্ধিত প্রত্যয় যেটাকে বলা হয় সেটাকে হচ্ছে যে শব্দটা সেটা হচ্ছে তদ্ধিতান্ত পদ। এরপরে দেখো কৃদন্ত মানে কি না? কৃত প্রত্যয়টা যখন, কৃত প্রত্যয়জাত শব্দটা যখন বিশেষণের কাজ করে তখন তাকে কৃদন্ত বিশেষণ বলে। অর্থাৎ কৃত প্রত্যয় যখন বিশেষণের কাজ করে, যখন বিশেষণ হয় তখন তাকে কৃদন্ত বিশেষণ বলে। যেমন মুগ্ধ আশা, জীবন্ত স্মৃতি, মুগ্ধ আশা, জীবন্ত স্মৃতি। মুগ্ধ কেমন আশা? মুগ্ধ আশা। স্মৃতিটা কেমন? জীবন্ত স্মৃতি। এটা কি না? কৃত প্রত্যয় যখন বিশেষণ হয়, কৃদন্ত বিশেষণ মানে কৃত প্রত্যয়টা যখন বিশেষণ হয় তখন তাকে কৃদন্ত বিশেষণ বলে। মুগ্ধ আশা, আশাটা কেমন? মুগ্ধ আশা। এই মুগ্ধ শব্দটাকে যদি আমরা বিশ্লেষণ করি, প্রত্যয় করি, তাহলে কি হবে? মুহ যুক্ত ত প্রত্যয়। কেন ত প্রত্যয় হলো? শব্দের শেষে দেখো ধ উচ্চারণ হচ্ছে, এটা পরে বলবো আবার। জীবন্ত, জীব যুক্ত অন্ত, জীবটা হচ্ছে ধাতু, মুহটা হচ্ছে ধাতু, মুগ্ধর মুহ শব্দটা হচ্ছে ধাতু, তাই এটা হচ্ছে কৃদন্ত বিশেষণ। কৃত প্রত্যয়টা বিশেষণ হচ্ছে, এইভাবে এটা ভেঙেছে। এটা প্রত্যয়টা, প্রত্যয়টা যদি বুঝতে পারো তাহলে এই দুটো পদ সহজেই বুঝতে পারবে। 5 নাম্বার দেখো অব্যয়জাত বিশেষণ। অব্যয়জাত বিশেষণ, অব্যয়জাত বিশেষণ মানে কি না? বিশেষণটা, অব্যয় পদটা যখন বিশেষণ হয়ে যাবে তখন তাকে অব্যয়জাত বিশেষণ বলে। অব্যয় পদটা যখন বিশেষণ হবে তখন তাকে অব্যয়জাত বিশেষণ বলে। মানে অব্যয় থেকে জাত, অব্যয় পদ যখন বিশেষণ হবে। এগুলো সহজে এইভাবে আগে মুখস্থ করে নেবে, তাহলেই বুঝতে সুবিধা হবে। অব্যয় পদ যখন বিশেষণ হবে তখন তাকে অব্যয়জাত বিশেষণ বলে। যেমন উদাহরণ দেখো, আকস্মিক আবির্ভাব, তার আবির্ভাবটা আকস্মিক হয়েছে। আকস্মিক মানে কি? হঠাৎ। আকস্মিক আবির্ভাব, আকস্মিক হচ্ছে অকস্মাৎ শব্দ থেকে আকস্মিক, এটা হচ্ছে অব্যয় পদ। আকস্মিক আবির্ভাব। আর একটা উদাহরণ দেখো, আচ্ছা ঝামেলা বাঁধালে। আচ্ছা ঝামেলা বাঁধালে। আচ্ছা, এই আচ্ছা পদটা হচ্ছে অব্যয় পদ, তাই এইগুলো হচ্ছে অব্যয়জাত বিশেষণ। এখানে কি হচ্ছে? অব্যয় পদগুলো বিশেষণের কাজ করছে, তাই এইগুলোকে বলা হয় অব্যয়জাত বিশেষণ। পরের ভাগ দেখো
বিপসা, বিপসামূলক বিশেষণ। বিপসা, বিপসা শব্দের অর্থ কি এটা খেয়াল রাখবে, কারণ বিপসাগুলো আবার অন্য কারক পড়ার সময় বা সমাস পড়ার সময় তোমরা এগুলো আবার পাবে। বিপসা শব্দের অর্থ কি পুনরাবৃত্তি, এটা আগে খেয়াল করবে। বিপসা শব্দের অর্থ হচ্ছে পুনরাবৃত্তি। বিপসা শব্দের অর্থ কি পুনরাবৃত্তি। এই সংজ্ঞাটা দেখো, বিপসামূলক বিশেষণ কাকে বলে না, ক্রিয়াজাত কোনো বিশেষণ যদি দুইবার ব্যবহৃত হয়, বিপসা শব্দের অর্থ হচ্ছে পুনরাবৃত্তি, মানে বারবার ব্যবহৃত হবে। ক্রিয়াজাত কোনো বিশেষণ, ক্রিয়াজাত বিশেষণ যদি দুইবার ব্যবহৃত হয়, ক্রিয়াজাত বিশেষণ যদি দুইবার ব্যবহৃত হয় তখন তাকে বিপসা বলে। কেন দুইবার ব্যবহৃত হবে? কারণ দুবার না ব্যবহার হলে তো বিপসা হবে না, একই শব্দের পুনরাবৃত্তি ঘটবে। যেমন নিবু নিবু প্রদীপ, নিবু নিবু প্রদীপ মানে নিভে যাচ্ছে, প্রদীপটা নিভে যাচ্ছে, নিবু নিবু প্রদীপ, প্রদীপটার কেমন অবস্থা হচ্ছে, নিবু নিবু প্রদীপ, বিপসা। কাঁদো কাঁদো মুখ, কাঁদো কাঁদো মুখ, কাঁদো এগুলো দেখো ক্রিয়াপদ। এই যে নিবু নিবু বা কাঁদো কাঁদো এগুলো তো ক্রিয়াপদ। আমি কি বলেছি, ক্রিয়াজাত বিশেষণ যদি দুইবার ব্যবহৃত হয়, মুখটা কেমন ক্রিয়া, দেখো ক্রিয়াটা কি কাঁদো কাঁদো, প্রদীপটা কেমন নিবু নিবু। ক্রিয়াজাত বিশেষণ দুইবার ব্যবহৃত হলে বিপসামূলক বিশেষণ হয়। বিপসা শব্দের অর্থ হচ্ছে পুনরাবৃত্তি। এইগুলো হচ্ছে এই ভাগগুলো, আরও কয়েকটা রয়েছে, দেখো এগুলো এইভাবে এগুলো সহজেই বুঝতে হবে। এর পরের ভাগ দেখো ধনাত্মক অব্যয়জাত বিশেষণ। ধনাত্মক অব্যয়, ধনাত্মক অব্যয়জাত বিশেষণ। এখানে কি ধনাত্মক অব্যয়টার দ্বারা যখন বিশেষ্য পদের দোষ গুণ অবস্থা বোঝাবে, অর্থাৎ কি হচ্ছে, কি বুঝতে পারছি আমরা না, ধনাত্মক অব্যয়টাই বিশেষণের কাজ করবে। কার বিশেষণ না, বিশেষ্যটাকে বিশেষিত করবে। এই ক্ষেত্রে তোমরা এই অব্যয় পদের যে ক্লাসটা করেছিলাম সেখানে আমি ধনাত্মক অব্যয়টা বুঝিয়েছি, সেই ধনাত্মক অব্যয়টা একটু ভালোভাবে আবার বুঝে নেবে, ওখানে ডিটেলস আবার বলেছি। ধনাত্মক অব্যয় যখন বিশেষের ধনাত্মক অব্যয় যখন বিশেষের দোষ গুণ অবস্থা, বিশেষের দোষ গুণ অবস্থা নির্দেশ করে, বিশেষের দোষ গুণ অবস্থা নির্দেশ করে। তাহলে ধনাত্মক অব্যয় কি না, একটা শব্দ দুবার ব্যবহার করা হবে, অর্থাৎ ধনাত্মক শব্দ বোঝার সহজ উপায় হচ্ছে, একটা হচ্ছে বাস্তব ধ্বনির অনুকরণে হবে, আর একটা হচ্ছে অনুভূতিগ্রাহ্য শব্দ হবে। তো কীভাবে এটা দেখো, ওটা আবার শুনে নেবে তোমরা। যেমন সন সন হাওয়া বয়, ঢং ঢং ঘন্টা বাজে, ঢং ঢং ঘন্টা বাজে। তাহলে দেখো এখানে বিশেষ্য হচ্ছে ঘন্টা, হাওয়া, এইগুলো এটা হচ্ছে বিশেষণ ধনাত্মক অব্যয়, এটা হচ্ছে ধনাত্মক অব্যয়। এইখানে ঘন্টাটাকে বিশেষিত করছে, হাওয়াটাকে বিশেষিত করছে, তাই এইগুলো হচ্ছে ধনাত্মক অব্যয়। এই ধনাত্মক অব্যয় বিশেষের একটা অবস্থা বা দোষ গুণ এইগুলো বোঝাচ্ছে। ঘন্টাটার অবস্থা নির্দেশ করছে, দেখো ঢং ঢং ঘন্টাটার অবস্থা নির্দেশ করছে, সন সন হাওয়াটা সন সন ভাবে বইছে, দেখো হাওয়াটার অবস্থা নির্দেশ করছে। এখানে ধনাত্মক অব্যয়টা বিশেষণ রূপে কাজ করছে, তাই এটা হচ্ছে ধনাত্মক অব্যয়জাত বিশেষণ। মানে ধনাত্মক অব্যয়টাই যদি বিশেষণ হয় তখন ধনাত্মক অব্যয় বিশেষণ হয়ে যাবে, আর যদি বিশেষণের প্রসঙ্গ না আসে তাহলে ধনাত্মক অব্যয় হবে। পরের ভাগ দেখো বিধেয় বিশেষণ। বিধেয় বিশেষণ, বিধেয় পদটা যদি বিশেষণ রূপে কাজ করে তাহলে সেটা হবে বিধেয় বিশেষণ। বিধেয় পদ যদি বিশেষণ হয় তাহলে সেটা হবে বিধেয় বিশেষণ। তাহলে এখানে তোমরা সবাই জানো উদ্দেশ্য বিধেয়, উদ্দেশ্য বাদ দিয়ে যে অংশটা থাকে সেটা বিধেয়। সেই বিধেয় পদটা যদি বিশেষণ হয় তখন তাকে বিধেয় বিশেষণ বলে। যেমন উদাহরণ দেখো, বিদ্যাসাগর
হলেন বাংলা ভাষার জনক। বিদ্যাসাগর হলেন বাংলা ভাষার জনক। তাহলে এখানে দেখো উদ্দেশ্য কোনটা? বিদ্যাসাগর। আর বিধেয় কোনটা? বাকি অংশটা বাংলা ভাষার জনক। তাহলে এখানে বিশেষণ কোনটা? এই জনক শব্দটা। এটা হচ্ছে যদি কোনো উদ্দেশ্যকে বিশেষিত করছে, কোনো বিধেয় অংশ যদি উদ্দেশ্য অংশটা অর্থাৎ বাক্যের মূল অংশটাকে বিশেষিত করে, তখন সেটা হয়ে যাচ্ছে বিধেয় বিশেষণ। এখানে সহজ দেখো, বিধেয় পদটা যখন বিশেষণ হবে তখন সেটা হচ্ছে বিধেয় বিশেষণ। তাহলে এখানে উদ্দেশ্য হচ্ছে বিদ্যাসাগর। বিদ্যাসাগরকে কি বলা হচ্ছে? জনক বলা হচ্ছে। বিদ্যাসাগর হলেন বাংলা ভাষার জনক। এই বিধেয় পদটা বিশেষণ রূপে কাজ করছে। তাই যদি কোনো বিধেয় পদ বিশেষণ রূপে কাজ করে তখন তাকে বিধেয় বিশেষণ বলে। তাহলে এটা হচ্ছে এই বিশেষণ বোঝার সহজ উপায়। এইভাবে তোমরা আগে এই সমস্ত শ্রেণীবিভাগগুলো মনে রাখবে, মুখস্থ করবে। প্রথমে মুখস্থ করবে, একটুকু জটিল নয়, এইভাবে মুখস্থ করবে, বারবার পড়বে এবং এর যে সহজ উপায়গুলো রয়েছে সেই সহজ উপায়গুলো তোমরা মনে রাখবে। কারণ একটা শব্দ থেকে কিন্তু অনেক সময় একটা পদের থেকে অনেক সময় নির্ণয় করতে বলে। বাক্যের আকারে দিলে সহজ হয়ে যায় অনেকটা। এইভাবে উপায়গুলো সমেত তোমরা মুখস্থ করো এবং সংজ্ঞাগুলোর থেকেই উদাহরণগুলো তোমরা বোঝার চেষ্টা করবে, তাহলেই খুব সহজ হয়ে যাবে। এই হচ্ছে বিশেষণের ক্লাস। যদি কোনো অসুবিধা হয় তো অবশ্যই কমেন্ট করে জানাবে।